এই সংক্ষিপ্তসারটি হার্ড ওয়ার্ক ভার্সেস স্মার্ট ওয়ার্ক বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি শুধু কঠোর পরিশ্রম এবং কৌশলী কাজের মধ্যে সূক্ষ্ম পার্থক্য, হাসেল কালচার বা অতিরিক্ত কাজের ক্ষতিকর প্রভাব, লিভারেজ বা সুবিধাকে কাজে লাগানোর ক্ষমতা এবং নিজের শর্তে সফলতাকে নতুন করে সংজ্ঞায়িত করার উপায় সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এখন চলুন ধীরে ধীরে বইটির মূল ধারণাগুলো জানতে শুরু করি। জীবনে সফল হওয়ার জন্য শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, সঠিক পথটি খুঁজে বের করার দক্ষতাও থাকা চাই। প্রতিটি গন্তব্যের জন্যই একটি সফল যাত্রার প্রয়োজন হয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিশ্বের সবচেয়ে বড় সাফল্যগুলো কেবল এক জায়গায় দাঁড়িয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়নি? ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে পরিশ্রমের কোনো বিকল্প নেই, কিন্তু সত্যিই কি এটুকুই যথেষ্ট? প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করার পরেও অনেক মানুষ সেই একই পুরনো জীবনযাপন করে যাচ্ছে। অথচ কিছু মানুষ আপাতদৃষ্টিতে অনেক কম কাজ করেও বিশাল সাফল্য অর্জন করে ফেলছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আসলে আপনার কাজ করার পদ্ধতির মধ্যে। আর এটাই হলো হার্ড ওয়ার্ক বা কঠোর পরিশ্রম এবং স্মার্ট ওয়ার্ক বা কৌশলী কাজের মধ্যে মূল তফাৎ। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে শুধুমাত্র কঠোর পরিশ্রমের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে সৃজনশীলতা, নতুনত্ব এবং সঠিক কৌশলের মাধ্যমে আপনার গন্তব্যে পৌঁছানো যায়। আপনার স্বপ্নগুলোকে ডানা মেলতে দিন, কিন্তু বেছে নিন একটি নতুন পথ, কারণ আপনার চিন্তার আবেগ বা তীব্রতা শারীরিক পরিশ্রমের চেয়েও অনেক বেশি শক্তিশালী। অধ্যায় 1, কঠোর পরিশ্রমের মিথ বা ভ্রান্ত ধারণা। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কঠোর পরিশ্রম বা হার্ড ওয়ার্ককে এত বেশি মহিমান্বিত করা হয়? ছোটবেলা থেকেই আমরা প্রবাদ শুনে আসছি যে পরিশ্রমের ফল মিষ্টি হয়, কিন্তু কঠোর পরিশ্রমই কি সবকিছু? যদি কঠোর পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি হতো, তবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা হতেন দিনমজুর, আর সবচেয়ে সুখী মানুষ হতেন সেই কৃষকরা যারা দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটেন। তাহলেই বিভ্রান্তি কেন টিকে আছে? আসুন আপনাকে একটি ছোট্ট গল্প বলি। একটি দরিদ্র কৃষক তার ফসল ফলানোর জন্য দিন রাত এক করে কাজ করত। সে ভেবেছিল যে এই বছরের কঠোর পরিশ্রম তার জীবন বদলে দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত সময়মতো বৃষ্টি হলো না এবং তার পুরো ফসল নষ্ট হয়ে গেল। এখন প্রশ্ন হলো, তার পরিশ্রমে কি কোনো ঘাটতি ছিল? না, ঘাটতি ছিল পদ্ধতিতে এবং সঠিক কৌশলে। পরিশ্রম অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো আপনি সঠিক দিক বা নিশানায় পরিশ্রম করছেন কিনা। আজকের দিনে কঠোর পরিশ্রমের নামে মানুষ তাদের জীবনের ভারসাম্য নষ্ট করে ফেলছে। অফিসে ওভারটাইম করা, দিনরাত কাজ করা এবং পর্যাপ্ত না ঘুমানো, এই সব কিছুকেই কঠোর পরিশ্রম বা হার্ড ওয়ার্কের নাম দেওয়া হয়েছে। কিন্তু সত্য হলো, কঠোর পরিশ্রম বিষয়টি প্রায়শই অতিরঞ্জিত, কারণ এটি আপনাকে ক্লান্তির নিশ্চয়তা দেয়, কিন্তু সাফল্যের কোনো গ্যারান্টি দেয় না। থমাস এডিসন একবার বলেছিলেন, প্রতিভা হলো 1% অনুপ্রেরণা এবং 99% ঘাম ঝরানো পরিশ্রম। কিন্তু আপনি কি জানেন যে এডিসন তার নিজের কঠোর পরিশ্রমকে লিভারেজ বা কৌশলে কাজে লাগিয়েছিলেন? তিনি তার ল্যাবে অনেক বিজ্ঞানীকে নিয়োগ করেছিলেন এবং তিনি নিজে শুধুমাত্র কাজের দিক নির্দেশনা ঠিক রাখতেন। তিনি পরিশ্রম করতেন ঠিকই, কিন্তু তিনি তা করতেন স্মার্ট বা চতুর উপায়। একটি সুন্দর কাব্যিক চিন্তা এখানে মনে আসে। গন্তব্যে তারাই পৌঁছায় যারা কেবল শ্রমে নয়, বরং বুঝে শুনে কাজ করায় বিশ্বাসী। আপনি যদি চিন্তা ভাবনা না করে শুধু দৌড়াতে থাকেন, তবে শেষ পর্যন্ত আপনার হাতে আসবে শুধুই ক্লান্তি। কিন্তু আপনি যদি সঠিক পথ বেছে নেন, তবে সামান্য প্রচেষ্টায়ও আপনি আপনার গন্তব্য খুঁজে পেতে পারেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন একটি পিঁপড়া কতটা কঠোর পরিশ্রম করে, কিন্তু সে যদি ভুল পথে যাত্রা শুরু করে, তবে সে কখনোই তার গন্তব্যে পৌঁছতে পারবে না। অন্যদিকে একটি ঈগল আকাশ থেকে তার দৃষ্টি স্থির রাখে এবং একদম সঠিক মুহূর্তে শিকার ধরে। দুজনেই পরিশ্রম করে, কিন্তু পার্থক্যটা হলো দিক এবং কৌশলের। বাস্তবিকতা হলো, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা শুধু কঠোর পরিশ্রম করেন না, তারা লিভারেজ বা সুবিধা এবং বিভিন্ন সিস্টেম বা পদ্ধতি ব্যবহার করেন। ইলন মাস্ক, ওয়ারেন বাফেট এবং মুকেশ আম্বানির মতো ব্যক্তিরা প্রতিটি কাজ নিজের হাতে করেন না, তারা তাদের
নিজের সাথে এমন লোকদের রাখেন যারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। আপনি যদি মনে করেন যে দিনে 16 ঘন্টা কাজ করাই সাফল্যের চাবিকাঠি, তাহলে একটু থামুন। এই কৌতুকটি শুনুন। এক অফিসার এক শ্রমিককে জিজ্ঞেস করলেন, তুমি সারাদিন এত কঠোর পরিশ্রম করো, তবুও কেন ধনী হতে পারো না? শ্রমিকটি উত্তর দিল, স্যার, কারণ কঠোর পরিশ্রমে শুধু পেট ভরে, পকেট ভরে না। এ কথা শুনে অফিসার চুপ হয়ে গেলেন। আজকের যুগে কঠোর পরিশ্রমের চেয়ে মানসিকতা বা মাইন্ডসেট বেশি গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা, স্মার্ট কাজ এবং সঠিক মানুষের সঙ্গ আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে শুধুমাত্র কঠোর পরিশ্রম কখনোই পৌঁছতে পারবে না। তাই পরের বার যদি কেউ বলে যে কঠোর পরিশ্রমী সবকিছু, তাকে বলবেন যে কঠোর পরিশ্রম তখনই কাজ করে যখন দিকটা সঠিক হয়। মনে রাখবেন, আপনি কতটা কঠোর পরিশ্রম করছেন সেটা বড় কথা নয়। আসল কথা হলো আপনি কতটা স্মার্টলি বা কৌশলে কাজ করছেন। অধ্যায় 2, হাসেল কালচারের মূল্য। রাইজ অ্যান্ড গ্রাইন্ড বা জেগে ওঠো এবং কাজে লেগে পড়ো, এটি এমন একটি মন্ত্র যা আজকের প্রজন্ম তাদের জীবনের অংশ করে নিয়েছে। আপনি যদি ভোর 4টায় উঠে কাজ না করেন, তবে আপনাকে এমনভাবে অনুভব করানো হয় যেন আপনি জীবনের এই ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়ছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই হাসেল কালচার বা বিরামহীন কাজের সংস্কৃতির আসল মূল্য বা ক্ষতি কি? এখানে একটি ছোট্ট গল্প আছে। রবি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করত। সে সবসময় সবার আগে অফিসে আসত এবং সবার শেষে অফিস থেকে বেরোতো। এমনকি ছুটির দিনেও তাকে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখা যেত। তার বন্ধুরা তাকে অনুপ্রেরণার উৎস মনে করত। কিন্তু একদিন অফিসের মধ্যেই রবির হার্ট অ্যাটাক হলো। মাত্র 35 বছর বয়সে ডাক্তার জানালেন যে ঘুমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর জীবনযাপন তার শরীরকে ধ্বংস করে দিয়েছে। রবির এই সংগ্রাম সবাইকে অনুপ্রাণিত করেছিল ঠিকই, কিন্তু সেই সংগ্রামই তাকে শেষ করে দিল। এটাই হলো হাসেল কালচারের মূল্য বা মাসুল। এটি আমাদের বিশ্বাস করতে শেখায় যে আমাদের মূল্য শুধু আমাদের কাজের ঘন্টা দিয়ে মাপা হয়। আপনাকে বলা হয় যে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি সফল হবেন, কিন্তু আসলেই কি তাই? এখানে একটি সুন্দর কথা মনে পড়ে যায়, দিনরাত দৌড়ালেই গন্তব্য মেলে না, নিজেকে হারিয়ে ফেলে কোনো গল্প তৈরি হয় না। হাসেল কালচার আমাদের শিখিয়েছে যে বিশ্রাম নেওয়া মানেই দুর্বলতা, কিন্তু সত্য হলো বিশ্রাম ছাড়া আপনি খুব বেশি দিন টিকতে পারবেন না। বিজ্ঞান খুব স্পষ্টভাবে বলছে যে আপনি যখন ক্রমাগত অতিরিক্ত কাজ করেন, তখন আপনার উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি কমতে শুরু করে। আপনি হয়তো শুনেছেন যে বার্নআউট বা নিঃশেষ হয়ে যাওয়া কেবল একটি মডার্ন শব্দ, কিন্তু এটি সত্যিই আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে ধ্বংস করে দেয়। এখন একটি চমকপ্রদ তথ্য শুনুন। জাপানে কারুশি নামে একটি শব্দ আছে যার আক্ষরিক অর্থ হল অতিরিক্ত কাজের কারণে মৃত্যু। ভাবুন তো, যখন কোনো সংস্কৃতিতে অতিরিক্ত কাজ করা এতটাই স্বাভাবিক হয়ে যায় যে এর কারণে মৃত্যুর জন্য একটি নির্দিষ্ট শব্দ তৈরি করতে হয়, তখন সেটি অতটা বিপজ্জনক হতে পারে। হাসেল কালচার শুধু আপনার শরীরকেই গ্রাস করে না, আপনার সম্পর্কগুলোকেও খেয়ে ফেলে। যে বন্ধুরার সাথে আপনি কলেজে স্মৃতি তৈরি করেছিলেন, তারা এখন শুধু আপনার হোয়াটসঅ্যাপ লিস্টের নাম হয়ে রয়ে গেছে। আপনার বাবা মা আপনাকে দেখার জন্য আকুল হয়ে থাকেন, আর আপনার ছেলেমেয়েরা কেবল আপনার চেয়ারে রাখা ল্যাপটপটিকেই চেনে। এখানে একটি তিক্ত সত্য কথা বলেই, আপনি যদি আজ আপনার জীবনের ভারসাম্য বজায় না রাখেন, তবে কাল আপনার শরীর আপনাকে জোর করে থামিয়ে দেবে। আমরা ইলন মাস্ক এবং জেফ বেজোসের সাফল্য দেখে অবাক হই, কিন্তু আমরা এটা দেখি না যে তাদের সাফল্যের পেছনে তাদের টিমের হাজার হাজার মানুষ কাজ করে। একা সুপারম্যান হওয়ার চেষ্টা করলে আপনি শুধু ক্লান্তই হবেন। তাহলে সমাধান কি? হাসেল করা বা পরিশ্রম করা খারাপ কিছু নয়, কিন্তু সবকিছুরই একটা সীমা থাকা উচিত। নিজের জন্য সীমানা তৈরি করুন। একটি নির্দিষ্ট সময়ের পর কাজ বন্ধ করতে শিখুন। মনে রাখবেন, বিশ্রাম কোনো বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজনীয়তা। এই প্রসঙ্গে একটি কৌতুক শুনুন। এক লোক ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব, আমার বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই। ডাক্তার হেসে বললেন, তাহলে তো আপনাকে হাসপাতালে শুয়ে বিশ্রাম নেওয়ার জন্য সময় বের করতেই হবে। হাসেল কালচার আমাদের স্বপ্ন তাড়া করতে শেখায়, কিন্তু এই প্রক্রিয়ায় আমাদের নিজেদের হারিয়ে ফেলা উচিত নয়। স্বপ্ন তখনই পূরণ হয় যখন আমরা জেগে থাকি, আর জেগে থাকার অর্থ হল ভারসাম্য বজায় রাখা, নিজের যত্ন নেওয়া এবং জীবনকে শুধুমাত্র কাজ হিসেবে না দেখে একটি সুন্দর যাত্রা হিসেবে বিবেচনা করা। অধ্যায় 3, উৎপাদনশীলতার বিভ্রম।
বা প্রোডাক্টিভিটি প্যারাডক্স। আমরা প্রায়ই শুনি যে আমরা যত বেশি কাজ করব তত বেশি সফল হব, কিন্তু এটি কি আসলেই সবসময় কাজ করে? নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখলেই কি আমাদের উৎপাদনশীলতা বাড়ে? এই প্রশ্নটি আজকের যুগে সবচেয়ে বড় উৎপাদনশীলতার বিভ্রম বা প্রোডাক্টিভিটি প্যারাডক্স হয়ে দাঁড়িয়েছে। কল্পনা করুন, আপনি সারা দিন কঠোর পরিশ্রম করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করলেন, কিন্তু রাতে ঘুমানোর সময় আপনি বুঝতে পারলেন যে আপনি সারা দিনে আসলে কোনো বড় কাজই সম্পন্ন করেননি। কোথাও যেন এই সবকিছু একটি অর্থহীন দৌড়ে পরিণত হয়েছে। এটাই হলো উৎপাদনশীলতার জটিল ফাঁদ। আজকের বিশ্বে আমরা শুধু বেশি কাজ করবার পরিবর্তে স্মার্টলি বা বুদ্ধি খাটিয়ে কাজ করার উপর জোর দিচ্ছি। কাজের গুণমান বা কোয়ালিটি বোঝার চেষ্টা করুন, শুধু পরিমাণের পিছনে ছুটবেন না। একবার এক ছোট স্টার্টআপের মালিক বলেছিলেন, আমি সারাদিন কাজ করেছি, কিন্তু সন্ধ্যায় চিন্তা করে দেখলাম আমি কোনো উল্লেখযোগ্য ফলাফল তৈরি করতে পারিনি। এই প্রশ্নটি সবার মনেই জাগে। যদি আমরা কাজ করছি, তবে এর ফল কেন দেখতে পাচ্ছি না? এর সহজ উত্তর হলো কাজের পদ্ধতিটি ভুল। অনেক সময় আমরা নিজেদেরকে এত ছোটখাটো কাজের জড়িয়ে ফেলি যে আমরা আমাদের বড় লক্ষ্যগুলো ভুলে যাই। দৌড় তো সবসময়ই থাকে, কিন্তু গন্তব্য আর চোখে পড়ে না। একটি মজার গল্প আছে, যেখানে এক ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় রাস্তায় বারবার তার রুট বা পথ পরিবর্তন করতে থাকল। তার মন তাকে বলছিল এই রাস্তাটা আরও ভালো হবে, কিন্তু শেষ পর্যন্ত সে সেই একই রাস্তায় ফিরে এলো যেখান থেকে সে এসেছিল। এই গল্পটি আমাদের শেখায় যে আমরা যদি মৌলিকভাবে আমাদের দিক পরিবর্তন না করি, তবে আমাদের কঠোর পরিশ্রম কখনোই আমাদের আসল ফলাফল দেবে না। আজকাল হ্যাভ টু ডু বা করতেই হবে এমন তালিকা এবং ওয়ান্ট টু ডু বা করতে চাই এমন তালিকার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। হ্যাভ টু ডু তালিকায় সেই সব কাজ থাকে যা অন্যের প্রত্যাশা এবং দায়িত্বের কারণে আমাদের করতেই হয়। অন্যদিকে ওয়ান্ট টু ডু তালিকায় সেই কাজগুলো থাকে যা আমাদের নিজস্ব লক্ষ্য এবং ইচ্ছা পূরণ করে। আমরা যদি সবসময় হ্যাভ টু ডু তালিকার ওপরই ফোকাস করি, তবে আমরা শুধু ব্যস্তই থাকব, কিন্তু এটি আমাদের উৎপাদনশীলতার ওপর কোনো প্রভাব ফেলবে না। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করুন, এই কাজটি কি আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আমাকে নিচে নামিয়ে দিচ্ছে? অন্যদিকে আমাদের এটাও বুঝতে হবে যে উৎপাদনশীলতা মানে শুধু সময় বাঁচানো নয়, বরং আমরা সেই সময়টি কিভাবে ব্যবহার করছি সেটাই আসল। আমরা কি সত্যিই আমাদের উদ্দেশ্য বা লক্ষ্যের সাথে মিলে যায় এমন কাজে সময় দিচ্ছি? যদি উত্তর না হয়, তবে আমাদের কঠোর পরিশ্রমের লাভ কি? আমরা এখানে একটি উদাহরণ নিতে পারি। আপনি যদি প্রতিদিন একই কাজ বারবার করে সময় নষ্ট করেন, তবে সেই কাজটি অন্য কাউকে দিয়ে করানো বা অটোমেট বা স্বয়ংক্রিয় করা ভালো। স্মার্ট ওয়ার্ক হলো সেটাই যেখানে আপনি আপনার সময় শুধুমাত্র সেই জিনিসগুলোতে ইনভেস্ট করেন যা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময় সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু এটি বুঝতে শিখুন। শেষ পর্যন্ত প্রোডাক্টিভিটি প্যারাডক্সের সমাধান হলো শুধু ব্যস্ত না থেকে স্মার্টলি কাজ করা। বেশি পরিশ্রম করলেই যে বেশি উৎপাদনশীলতা আসবে এমন কোনো কথা নেই। যখন আপনি কাজ করার সঠিক পদ্ধতি, সঠিক দিক এবং সঠিক উদ্দেশ্য বুঝতে পারবেন, তখনই আপনি প্রকৃত সাফল্য এবং উৎপাদনশীলতার অভিজ্ঞতা করবেন। কাজ তো সবাই করে, কিন্তু স্মার্ট ওয়ার্ক বা কৌশলী কাজই পার্থক্য করে দেয়। অধ্যায় 4, লিভারেজের শক্তি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু লোক 24 ঘন্টায় যা করে ফেলে, অন্যরা তা সপ্তাহ জুড়েও করতে পারে না? তাদের কাছে কি কোনো জাদু আছে? না, তাদের কাছে আছে লিভারেজ, যার অর্থ হলো সঠিক সম্পদ এবং কৌশল ব্যবহার করে কম পরিশ্রমে বড় ফলাফল অর্জন করা। আসুন একটি গল্পের মাধ্যমে এটি বুঝি। এক কৃষক তার জমিতে সেচ দেওয়ার জন্য প্রতিদিন নদী থেকে জল তুলে আনত। তাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রম করতে হতো। একদিন সে দেখল যে তার প্রতিবেশী একটি সেচ ব্যবস্থা বা ইরিগেশন সিস্টেম বসিয়েছে, যেটা স্বয়ংক্রিয়ভাবে জমিতে জল পৌঁছে দিচ্ছে। যে কৃষক ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করত, তার তুলনায় প্রতিবেশী শুধুমাত্র একটি বোতাম টিপে কাজ শেষ করে ফেলছে। এটাই হলো লিভারেজের বিস্ময়। আজকের বিশ্বে লিভারেজ মানে শুধু মেশিন বা প্রযুক্তি নয়, এর মানে হলো আপনার সময়ে, দক্ষতা এবং সম্পদের সঠিক ব্যবহার। কাব্যিক ভাষায় বলতে গেলে, যখন শ্রমের সাথে বুদ্ধিমত্তার মিলন ঘটে, তখনই কঠোর পরিশ্রমের আসল খেলা শুরু হয়। এখন ভাবুন, কেন কিছু লোক একই কাজ করে ধনী হয় অথচ অন্যরা আটকে থাকে? কারণ তারা তাদের সময়ের লিভারেজ ব্যবহার করে। উদাহরণস্বরূপ, একজন লেখক দিন-রাত খেটে একটি বই লেখেন, অন্যদিকে আরেকজন লেখক তার বইয়ের পাশাপাশি একটি অডিও বুক, একটি ওয়ার্কশপ এবং একটি অনলাইন কোর্স তৈরি করেন। প্রথম লেখক কঠোর পরিশ্রম করেন, কিন্তু দ্বিতীয় লেখক কঠোর পরিশ্রমের সাথে লিভারেজ ব্যবহার করেন। ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, যদি আপনি এমন কোনো উপায় খুঁজে না পান যাতে আপনি ঘুমানোর সময়ও আপনার উপার্জন হতে থাকে,
তবে আপনাকে আমৃত্যু কাজ করে যেতে হবে। এর সহজ অর্থ হলো এমন একটি সিস্টেম তৈরি করা যা আপনার হয়ে কাজ করবে, এমনকি যখন আপনি কাজ করছেন না তখনও। এখানে একটি মজার তথ্য আছে। আপনি কি জানেন যে বিশ্বের শীর্ষ 1% ধনী ব্যক্তিরা অন্যের সময় এবং মেধা ব্যবহার করে তাদের সম্পদ তৈরি করেন? একেই বলে লিভারেজ। আপনার লক্ষ্য অর্জনের জন্য অন্যের দক্ষতা এবং প্রচেষ্টাকে ব্যবহার করা। তবে এর মানে এটা নয় যে আপনাকে অন্যদের শোষণ করতে হবে। সঠিক পদ্ধতি হলো সহযোগিতার দিকে মনোযোগী হওয়া। সঠিক টিম, সঠিক প্রযুক্তি এবং সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনি এমন কাজ করতে পারেন যা একা করা অসম্ভব মনে হয়। এখন একটি কৌতুক শুনুন। দুই ব্যক্তি বনে কাঠ কাটছিল। একজন বলল, আমি সকাল থেকে একটানা কাঠ কাটছি। অন্যজন উত্তর দিল, আর আমি প্রতি 1 ঘন্টা পর পর আমার কুঠারটি ধার দিচ্ছি। এখন বলুন, কে বেশি কাঠ কাটবে? লিভারেজ মানে শুধু বেশি কাজ করা নয়, এর মানে হলো স্মার্টলি কাজ করা। আপনার মেধা অন্যদের সাথে শেয়ার করুন, প্রযুক্তি ব্যবহার করুন, অপ্রয়োজনীয় কাজগুলো অটোমেট বা স্বয়ংক্রিয় করুন। প্যারেটো নীতি বা 80-20 রুল এখানেও প্রযোজ্য। 80% ফলাফল আসে মাত্র 20% সঠিক প্রচেষ্টা থেকে। তাহলে কেন আপনার জীবনের সেই 20% প্রচেষ্টাগুলো খুঁজে বের করে সেগুলোকে লিভারেজ করবেন না? পরিশেষে একটি সত্য কথা, যারা একা সবকিছু করতে চায় তারা ক্লান্ত হয়ে পড়ে, আর যারা অন্যের সাহায্য নিয়ে নিজেদের শক্তি বাড়ায় তারা ইতিহাস সৃষ্টি করে। লিভারেজের শক্তিকে চিনুন। এটি শুধু আপনার জীবনকে সহজ করবে না, বরং আপনাকে এমন উচ্চতা দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। অধ্যায় 5, সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন। সময়ের মূল্য বুঝুন। এটি একটি অমূল্য রত্ন। এটিকে সঠিকভাবে যাপন করাই জীবনের লক্ষ্য। আপনার কি মনে হয় যে দিনের 24 ঘন্টাও কম পড়ছে? কাজের স্তূপ, শেষ না হওয়া ডেডলাইন এবং ব্যক্তিগত জীবনের বিশৃঙ্খলা, এসবই আমাদের সময় ব্যবস্থাপনার দুর্বলতাকে প্রকাশ করে। কিন্তু সত্য হলো, সমস্যাটি সময়ের অভাব নয়, বরং সময়কে সঠিকভাবে ব্যবহার না করা। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে সময়কে নিয়ন্ত্রণে এনে আমাদের জীবনকে গুছানো এবং সফল করা যায়। টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা শুরু হয় অগ্রাধিকার ঠিক করার মাধ্যমে। প্রতিদিন আমাদের সামনে প্রচুর কাজ থাকে, কিন্তু সব কাজ কি সমান গুরুত্বপূর্ণ? প্যারেটো নীতি বলে যে 80% ফলাফল আসে মাত্র 20% প্রচেষ্টা থেকে। ভাবুন, আপনি যদি শুধুমাত্র সেই 20% কাজের ওপর ফোকাস করেন যা সবচেয়ে বেশি কার্যকর, তবে আপনি আপনার উৎপাদনশীলতা কতটা বাড়াতে পারবেন? প্রতিটি কাজ শেষ করা জরুরি নয়, প্রয়োজনীয় কাজগুলো আগে করাই হলো আসল জয়। এখন আসি টাইম ব্লকিং প্রসঙ্গে। এটি এমন একটি কৌশল যেখানে আপনি আপনার দিনের প্রতিটি ঘন্টা আগে থেকে ঠিক করে রাখেন। উদাহরণস্বরূপ, সকালটা পড়াশোনার জন্য, দুপুরটা অফিসের কাজের জন্য এবং সন্ধ্যাটা পরিবারের সাথে সময় কাটানোর জন্য। যখন আপনি প্রতিটি কাজের জন্য সময় নির্ধারণ করে ফেলেন, তখন শুধু আপনার দিনটি গোছানো হয় না, বরং কাজের প্রতি আপনার মনোযোগও বাড়ে। কিন্তু শুধু পরিকল্পনা কি যথেষ্ট? না। প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যেস হলো আমাদের সময়ের সবচেয়ে বড় শত্রু। আমরা প্রায়ই ভাবি কাল করব, আর সেই কাল কখনো আসে না। এই সমস্যা এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো 2 মিনিটের নিয়ম বা 2 মিনিট রুল। এই নিয়মটি বলে যে যদি কোনো কাজ 2 মিনিটে করা সম্ভব হয়, তবে তা এখনই করে ফেলুন। এই ছোট্ট অভ্যেসটি অলৌকিকভাবে আপনার উৎপাদনশীলতা বাড়িয়ে দিতে পারে। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা মানে আপনার স্বপ্নগুলোকেও কালকের জন্য ফেলে রাখা। সময় ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ডিজিটাল বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশন। সোশ্যাল মিডিয়া, ফোনের নোটিফিকেশন এবং অপ্রয়োজনীয় ইমেল আমাদের অজান্তে কত সময় নষ্ট করে দেয় তা আমরা টেরও পাই না। আপনি যদি চান যে আপনার সময় সঠিকভাবে ব্যবহৃত হোক, তাহলে ডিজিটাল বিরতি নিতে শিখুন। পোমোডোরো টেকনিক এখানে সহায়ক হতে পারে, যেখানে আপনি 25 মিনিট ধরে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করেন এবং তারপর 5 মিনিটে বিরতি নেন। এছাড়া প্রতিদিনের পর্যালোচনা বা রিভিউ এবং সাপ্তাহিক পরিকল্পনা আপনার সময় ব্যবস্থাপনার কৌশলকে আরও শক্তিশালী করে তোলে। প্রতিদিনের শেষে আপনি কি অর্জন করেছেন এবং কি উন্নত করতে পারেন তা ভাবা জরুরি। সময়ের গতিকে আয়ত্ত করতে শিখুন। প্রতিটা মুহূর্তকে নিজের শর্তে বাঁচতে শিখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সময় ব্যবস্থাপনা মানে শুধু কাজ করা নয়, এর মানে হলো জীবনের প্রতিটি দিকের ভারসাম্য বজায় রাখা। ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা কাজ ও জীবনের ভারসাম্য তৈরি করা কাজ করার মতোই গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার পরিবার, বন্ধু এবং নিজের জন্য সময় বের করেন, তখন আপনার মানসিক শান্তি ও সুখও বৃদ্ধি পায়। পরিশেষে সময় ব্যবস্থাপনা এমন একটি দক্ষতা যা সবার শেখা উচিত। এটি শুধু একটি অভ্যেস নয়, বরং জীবনকে সফল করার একটি পথ। যে সময়কে কদর করে সে তার স্বপ্নকে সত্যি করে। অধ্যায় 6,
স্মার্ট ওয়ার্ক বনাম হার্ড ওয়ার্ক। আমরা সব সময় শুনেছি যে কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, কিন্তু এটি কি সত্যিই সব ক্ষেত্রে সত্য? আপনি যদি দিনরাত কঠোর পরিশ্রম করেন, তবে কি আপনি নিশ্চিতভাবে আপনার গন্তব্যে পৌঁছাবেন, নাকি এমনটা হয় যে আপনি প্রচুর কাজ করেন কিন্তু তবুও প্রত্যাশিত ফলাফল পান না? এটাই হলো স্মার্ট ওয়ার্ক বনাম হার্ড ওয়ার্কের খেলা, আর এই প্রশ্নটি আজ সবার মনে ঘুরপাক খাচ্ছে। আমরা যদি কঠোর পরিশ্রমের কথা বলি, তাহলে এটি সবসময় সেই একই পুরনো ধাঁচা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথা নিচু করে কাজ করা। কিন্তু স্মার্ট ওয়ার্ক মানে এমন কাজ করা যেখানে প্রচেষ্টা কম কিন্তু ফলাফল বেশি। পদ্ধতিটি বুঝুন, তবেই আপনি সঠিক ফল পাবেন। একটি গল্প আছে। এক কৃষক তার জমিতে দিনরাত কাজ করত। সে জমি চাষ করত, জল দিত, বীজ বুনত, কিন্তু ফসল তার প্রত্যাশা মতো ভালো হতো না। তারপর একদিন তার বন্ধুর পরামর্শ নিল। বন্ধু বলল, তুমি এত কাজ করছো, কিন্তু তুমি কি সঠিক উপায়ে কাজ করছো? কৃষক উত্তর দিল, আমার দাদা এবং পরদাদা যা করতেন আমি ঠিক তাই করেছি। তখন বন্ধু কৃষককে বোঝালো যে কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার সঠিক মিশ্রণই হল সফলতার আসল রহস্য। কৃষক তার কঠোর পরিশ্রম চালিয়ে গেল, কিন্তু এখন সে একটি নতুন পদ্ধতি অবলম্বন করল। আবহাওয়ার অবস্থা, মাটির গুণগত মান এবং সেচের সঠিক পদ্ধতি যাচাই করা। সেই বছর তার ফসল সবচেয়ে ভালো হলো। এই গল্পটি আমাদের শেখায় যে সঠিক দিক নির্দেশনা ছাড়া কঠোর পরিশ্রম সবসময় কার্যকর হয় না। স্মার্ট ওয়ার্ক তখনই হয় যখন আপনি আপনার কঠোর পরিশ্রমকে সঠিক এবং উন্নত উপায়ে ব্যবহার করেন। মাঝে মাঝে পথ পরিবর্তন করুন, তাহলে গন্তব্য দ্রুত খুঁজে পাবেন। আপনি প্রায়ই শুনেছেন যে সময়ই অর্থ, টাইম ইজ মানি, কিন্তু আপনি কি জানেন যে সঠিকভাবে ব্যয়িত সময় আরও বেশি মূল্যবান? একটি বড় পার্থক্য হল, কঠোর পরিশ্রমে আপনি সময়ের একটি বড় অংশ ব্যয় করে কোনো কাজ শেষ করার চেষ্টা করেন। অন্যদিকে স্মার্ট ওয়ার্কে আপনি কম সময়ে বেশি কাজ করেন এবং সেই কাজের গুণমানও চমৎকার হয়। এখানে আরেকটি মজার কৌতুক আছে। দুই ব্যক্তি একই নদী পার হওয়ার জন্য নৌকায় রওনা হলো। একজন খুব জোরে বৈঠা বাইছিল আর অন্যজন নৌকার দুরনি উপভোগ করছিল। প্রথমজন ক্লান্ত হয়ে চুপচাপ বসে পড়ল এবং বলল, সত্যি কঠোর পরিশ্রমে কাজ হয় না। দ্বিতীয়জন বলল, আমি তো মজা পাচ্ছি, তোমার কাছে কঠোর পরিশ্রম আছে আর আমার কাছে আছে নদীর স্রোত। এই কৌতুকটি আমাদের শেখায় যে শুধু কঠোর পরিশ্রম করাই যথেষ্ট নয়, সেই প্রচেষ্টাকে সঠিক এবং উন্নত উপায়ে প্রয়োগ করাটা বেশি গুরুত্বপূর্ণ। স্মার্ট ওয়ার্ক মানে এই নয় যে আপনি কঠোর পরিশ্রম এড়িয়ে চলবেন। এর মানে হলো আপনি আপনার কঠোর পরিশ্রমকে সঠিক এবং উন্নত উপায়ে ব্যবহার করবেন। আপনি বুদ্ধিমত্তার সাথে কাজ করলে আপনি কম সময়ে বেশি অর্জন করতে পারেন। শুধু গায়ের জোর ব্যবহার করবেন না, বুদ্ধি খাটিয়ে কাজ করুন। আজকের বিশ্বে যেখানে সময় সবচেয়ে মূল্যবান জিনিস, সেখানে স্মার্ট ওয়ার্ক আপনার সবচেয়ে বড় সঙ্গী হতে পারে। কঠোর পরিশ্রমের পুরনো পদ্ধতিতে সময় এবং শক্তি উভয়ই খরচ হয়, কিন্তু স্মার্ট ওয়ার্ক আপনাকে সেই দুটো বাঁচিয়ে আরও গুরুত্বপূর্ণ কাজগুলোতে ফোকাস করার সুযোগ দেয়। তাই পরের বার যখন আপনার কোনো কাজে কঠোর পরিশ্রম করতে ইচ্ছে হবে, তখন মনে রাখবেন কঠোর পরিশ্রম প্রয়োজনীয়, কিন্তু সেই পরিশ্রমকে সঠিক উপায়ে কাজে লাগানো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি কঠোর পরিশ্রম করতে পারেন, কিন্তু আপনি কি সঠিক দিকে পরিশ্রম করছেন? সেটাই আসল পার্থক্য করে দেবে। সবাই কঠোর পরিশ্রম করে, কিন্তু যারা স্মার্টলি কাজ করে তারাই দিন শেষে জিতে যায়। যে সময়কে কদর করে সে তার স্বপ্নকে সত্যি করে। অধ্যায় 7, সৃজনশীলতা এবং উদ্ভাবনের ভূমিকা। আজকের বিশ্বের সবচেয়ে বড় শক্তি কি? এটি কি কঠোর পরিশ্রম, নাকি স্মার্ট ওয়ার্ক, নাকি অন্য কিছু যা আমাদের সফল হতে সাহায্য করে? উত্তর হল সৃজনশীলতা এবং উদ্ভাবন, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। এই দুটি জিনিসই আজ সবাইকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। কিন্তু এই দুটির আসল মর্থে কি? সৃজনশীলতা কি শুধু ধারণা বা আইডিয়াকে নতুন রূপ দেওয়া, আর উদ্ভাবন কি শুধু নতুন আইডিয়া আনার নাম? আসুন এই সম্পর্কে গভীরভাবে আলোচনা করি। প্রথমত, সৃজনশীলতা মানে শুধু শিল্প বা ডিজাইন নয়। সৃজনশীলতা মানে হল চিন্তাভাবনাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা। এটি এমন একটি সক্ষমতা যা কোনো সমস্যার সমাধান খোঁজার জন্য প্রথাগত চিন্তাভাবনা থেকে সরে এসে নতুন ধারণার সন্ধান করে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বিরক্তিকর পৃষ্ঠাকে আকর্ষণীয় করতে চান, তবে আপনাকে শুধু লেখা বা কন্টেন্ট পরিবর্তন করলেই হবে না, বরং সেটিকে একটি ভিন্ন আন্দাজে উপস্থাপন করতে হবে। এটাই হল সৃজনশীলতার আসল খেলা। আপনার চিন্তাভাবনা বদলান, পৃথিবী বদলে যাবে, নতুন পথ নিজে থেকেই তৈরি হবে। অন্যদিকে উদ্ভাবন বা ইনোভেশন হল সেই ধারণা যা বাস্তবে রূপান্তরিত হয় এবং কোনো কাজের জিনিসের রূপ নেয়। একবার এক ব্যক্তি তার বন্ধুকে বলল, আমি এমন একটি আইডিয়ার কথা ভেবেছি যা পৃথিবীকে বদলে দেবে। বন্ধুটি উত্তর দিল, খুব ভালো, কিন্তু তুমি কি সেটা শুধু ভাবনাই রেখে দিয়েছ, নাকি আসলে সেটা করার কথা ভাবছ?
এটাই হলো সৃজনশীলতা এবং উদ্ভাবনের পার্থক্য। প্রথমটি শুধু চিন্তা করে, দ্বিতীয়টি তা বাস্তবায়ন করে। যখন আমরা সৃজনশীলতা এবং উদ্ভাবনের কথা বলি, তখন এটা বোঝা জরুরি যে এই দুটি ছাড়া আজকের বিশ্বের প্রযুক্তি, বিজ্ঞান বা ব্যবসায় কোনো সাফল্যই সম্ভব হতো না। ভাবুন তো, আইফোন আবিষ্কারের আগে অ্যাপল যদি প্রথাগত মোবাইল ফোনের সীমাবদ্ধতা নিয়ে চিন্তা না করত, তবে কি আমরা আজ স্মার্টফোনের এই যুগে বাস করতে পারতাম? সেই চিন্তাই উদ্ভাবন হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং পৃথিবীকে বদলে দিয়েছিল। উদ্ভাবন থেকেই মুক্তি আসে, সেই চিন্তাই পৃথিবীর ভিত্তি বদলে দেয়। আমাদের দৈনন্দিন জীবনে সৃজনশীলতার গুরুত্ব শুধু নতুন জিনিস তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের পুরনো অভ্যাস এবং কাজের পদ্ধতিগুলোকেও উন্নত করতে সাহায্য করে। আপনি কি বিশ্বাস করেন যে আমরা যদি প্রতিদিন একই পুরনো পদ্ধতি অবলম্বন করি, তবে আমরা নতুন কোনো ফলাফল পাব? একদমই না। সৃজনশীলতা হলো প্রশ্ন করা, নতুন কি কিছু করা যেতে পারে, আর উদ্ভাবন হলো জিজ্ঞেস করা, সেই নতুন পদ্ধতিটি কিভাবে কাজে লাগানো যেতে পারে। আজকাল আমরা দেখি যে সৃজনশীলতা এবং উদ্ভাবনের সঠিক মিশ্রণ যে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের সাফল্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ছোট স্টার্টআপ থেকে শুরু করে বড় ব্যবসা পর্যন্ত, যদি কারোর মধ্যে নতুন চিন্তা এবং উন্নয়নের আকাঙ্ক্ষা না থাকে, তবে সে শীঘ্রই পিছিয়ে পড়বে। পৃথিবী পুরনো পদ্ধতিতে চলতে পারে না। এই কারণেই প্রতিটি কোম্পানি, ছোট হোক বা বড়, উদ্ভাবন করতে চায় এবং নতুন চিন্তার সাথে এগিয়ে যেতে চায়। নতুন ভাবুন, নতুন করুন, পৃথিবীকে আপনার পথ দেখান। মাঝে মাঝে সৃজনশীলতা এবং উদ্ভাবনের জন্য ঝুঁকি নেওয়ার প্রয়োজন হয়। এই ঝুঁকিগুলো হতে পারে ব্যর্থতা এবং অসুবিধা, কিন্তু যতক্ষণ আপনি এই বিপদগুলোর মুখোমুখি না হবেন, ততক্ষণ আপনি নতুন জিনিস কিভাবে আবিষ্কার করবেন? ভাবুন, বৈদ্যুতিক বাল্ব তৈরির যাত্রায় টমাস এডিসন যদি ব্যর্থতার ভয়ে হার মেনে নিতেন, তবে কি আমরা আজ বৈদ্যুতিক আলোর সুবিধা পেতাম? এই সেই আবেগ এবং চিন্তা যা সৃজনশীলতা এবং উদ্ভাবনকে শক্তি যোগায়। আজ বিশ্বে আমরা যত বড় নাম দেখি, তারা প্রত্যেকেই এক একজন অনন্য উদ্ভাবক। এই লোকেরা তাদের কাজে কেবল সৃজনশীলতা ব্যবহার করেন না, তাদের চিন্তাভাবনাকে এক ধাপ এগিয়ে নিয়ে সেটিকে উদ্ভাবনে রূপান্তর করার সাহস তাদের আছে। এই কারণেই তারা যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম। যারা না ভেবে সামনে পা বাড়ায় না, তারা কখনোই নতুন দিক খুঁজে পায় না। তাই আমরাও কি সৃজনশীলতা এবং উদ্ভাবনকে আমাদের জীবনের অংশ করতে পারি? অবশ্যই। আমাদের শুধু এদের প্রকৃত মূল্য বুঝতে হবে। একবার যখন আমরা আমাদের চিন্তাভাবনাকে সীমাবদ্ধ না রেখে নতুন পথের সন্ধান করব, তখন আমরা পৃথিবীর যে কোনো জায়গায় সাফল্য খুঁজে পেতে পারি। নতুন চিন্তাই নতুন পথের সন্ধান দেয়। সত্যি, সৃজনশীলতা এবং উদ্ভাবন হলো সেই মূল শক্তি যা আমাদের পৃথিবীকে বদলে দিতে পারে। অধ্যায় ৮, সাফল্যকে নতুন করে সংজ্ঞায়িত করা। সাফল্যের অর্থ কি? এই প্রশ্নটি যতটা সাধারণ দেখায়, এর উত্তর ততটাই গভীর। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সাফল্যকে কেবল একটি দৃষ্টিকোণ থেকেই দেখেছি, একটি ভালো চাকরি, বড় বাড়ি, গাড়ি এবং ব্যাংক ব্যালেন্স। কিন্তু এটি কি সত্যিই সাফল্য? সম্ভবত না। সাফল্যের প্রকৃত অর্থ প্রতিটি মানুষের জন্য আলাদা হতে পারে। একবার এক বড় ব্যবসায়ী এক দরিদ্র জেলেকে বললেন, তোমার আরও বেশি মাছ ধরা উচিত, এতে তুমি টাকা ইনকাম করতে পারবে, তারপর তুমি একটি বড় নৌকা কিনতে পারবে এবং ধীরে ধীরে একটি কোম্পানি খুলতে পারবে। জেলে হাসল এবং জিজ্ঞেস করল, তারপর কি হবে? ব্যবসায়ী বললেন, তারপর তুমি অবসর নিয়ে আরামসে তোমার জীবন কাটাতে পারবে। জেলে উত্তর দিল, আমি তো এখনই আরামসে আমার জীবন কাটাচ্ছি। এই গল্পটি আমাদের বলে যে সাফল্যর সবার জন্য ভিন্ন অর্থ বহন করে। জীবনের দৌড়ে দৌড়াবেন না, নিজের গন্তব্য নিজেই তৈরি করুন। আজকের বিশ্বে মানুষ অন্যের সংজ্ঞা দিয়ে নিজেদের সাফল্য নির্ধারণ করে। প্রতিবেশীর যদি দামি গাড়ি থাকে, তবে আমাদেরও তাই চাই। সোশ্যাল মিডিয়ায় কেউ যদি ছুটিতে ঘুরতে যায়, তবে আমাদেরও তাই করতে হবে। কিন্তু এই ইঁদুর দৌড়ে আমরা আমাদের আসল সুখ এবং পরিচয় হারিয়ে ফেলি। সাফল্যকে নতুন করে সংজ্ঞায়িত করার অর্থ হল নিজেকে প্রশ্ন করা, আমি আসলে কি চাই? এই কৌতুকটি ভাবুন। এক ব্যক্তি বলল, আমার কাছে সব কিছু আছে, কিন্তু সুখ নেই। অন্যজন উত্তর দিল, তাহলে সুখ কিনে নাও না। প্রথম ব্যক্তি বলল, ভাই, সুখ তো আর দোকানে বিক্রি হয় না। সত্য হলো, সাফল্য কেবল বস্তুগত জিনিসে নেই, বরং সেই মুহূর্তগুলোতে আছে যা আপনাকে আনন্দ দেয়। আপনি যদি অফিসে দিনরাত কঠোর পরিশ্রম করেন, কিন্তু পরিবারের সাথে হাসি খুশি একটি সন্ধ্যা কাটাতে না পারেন, তবে কি সেটি সাফল্য? নিজেকে বুঝুন, নিজেকে জানুন। স্বপ্নের থেকেও বড় একটা জগৎ আছে।
আজকের বিশ্বে মানসিক স্বাস্থ্য এবং সুখ সাফল্যের নতুন মাপকাঠি হয়ে উঠেছে। অনেক মানুষ এখন বুঝতে পারছে যে টাকা ইনকাম করা জরুরি, কিন্তু টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরাও বলেছেন যে আসল সাফল্য হলো সেটাই যা আপনার ভেতরে শান্তি এবং সন্তুষ্টি আনে। আর একটি গল্প মনে পড়ছে। একবার এক যুবক বুদ্ধকে জিজ্ঞেস করল, সাফল্য কি? বুদ্ধ একটি গাছের দিকে ইঙ্গিত করে বললেন, দেখো, এই গাছটি প্রতিদিন বড় হয়, কিন্তু এর উচ্চতা নিয়ে এর কখনো অহংকার হয় না। এটি ছায়া দেয়, ফল দেয় এবং তবুও বিনম্র থাকে। এটাই আসল সাফল্য। ভাবুন, যদি সাফল্য কেবল টাকা এবং খ্যাতিই হতো, তাহলে কত ধনী মানুষই না সুখী হতো। কিন্তু বাস্তবতা তা নয়। এই কারণেই সাফল্যের মানে পরিবর্তন হচ্ছে। এটি এখন ভারসাম্য, সুখ এবং আপনি রেখে যাওয়া ইতিবাচক প্রভাবের উপর কেন্দ্রিক। সম্পদের পেছনে ছুটবেন না, সুখের সন্ধান করুন। সাফল্যকে নতুন করে সংজ্ঞায়িত করার অর্থ হলো এটা বোঝা যে আপনার জীবনের আসল উদ্দেশ্য কি। এটি কি শুধুই অন্যদের প্রভাবিত করা, নাকি নিজেকে খুশি রাখা? কারো জন্য সাফল্য হলো পরিবারের সাথে সময় কাটানো, অন্যজনের জন্য এটি নিজের পছন্দের কাজ করা। শেষ পর্যন্ত সাফল্য এমন একটি যাত্রা যা বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে শুরু হয়। যখন আপনি আপনার মনের কথা শোনেন, তখন আপনি নিজেই আপনার সাফল্যের সংজ্ঞা নির্ধারণ করেন। অধ্যায় 9, কাজের ভবিষ্যৎ, অটোমেট এবং ডেলিগেট। কাজ করার পদ্ধতি বদলাচ্ছে। যেখানে একসময় মানুষ ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রম করত, এখন সেই একই কাজ প্রযুক্তি এবং অটোমেশনের মাধ্যমে মিনিটে করা সম্ভব। আমাদের সময়ের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি স্মার্টলি কাজ করছি, নাকি আমরা এখনো সেই পুরনো পথেই চলছি? কল্পনা করুন, যদি আপনাকে প্রতিদিন একই বিরক্তিকর এবং পুনরাবৃত্তিমূলক কাজ করতে হতো, তবে কি আপনি খুশি হতেন? সম্ভবত না। কিন্তু যদি একটি মেশিন বা সফটওয়্যার সেই একই কাজ করে দেয় এবং আপনি সৃজনশীল কিছু ভাবার জন্য সময় পান, তবে সেটি কি ভালো হবে না? যারা মেশিনকে তাদের সঙ্গী বানায়, তারাই সময়ের মূল্য বোঝে। একটি ছোট ব্যবসায়ীর গল্প আছে, যিনি তার সমস্ত হিসাব নিকাশের কাজ অটোমেশনে স্থানান্তরিত করেছিলেন। আগে তাকে এক্সেল শিটে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হতো, কিন্তু এখন তিনি শুধু একটি ক্লিক করেন এবং সমস্ত কাজ মিনিটে হয়ে যায়। তিনি সময়টি তার নতুন প্রকল্পগুলিতে ফোকাস করার জন্য বিনিয়োগ করেছিলেন এবং তার ব্যবসা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। প্রযুক্তি আমাদের সময় এবং শক্তি সেই কাজগুলিতে বিনিয়োগ করার সুযোগ দেয় যা সত্যিই গুরুত্বপূর্ণ। অটোমেশন কেবল সময় বাঁচানোর মাধ্যম নয়, এটি আপনার মানসিক ক্ষমতাকে মুক্ত করে, যাতে আপনি আরও উদ্ভাবনী এবং সৃজনশীল হতে পারেন। কাজ সহজ করুন, মেশিনের সাহায্য নিন, কিন্তু শুধুমাত্র অটোমেশনই যথেষ্ট নয়। আপনি প্রতিটি কাজ একা করতে পারবেন না, এবং সেই কারণেই ডেলিগেশন বা কাজ বন্টন করে দেওয়া শিল্প বোঝা অত্যন্ত জরুরি। ভাবুন, একটি দলের অধিনায়কের কাজ কি? সে কি প্রতিটি বল নিজেই করে? সে কি প্রতিটি ক্যাচ নিজেই ধরে? না, সে তার খেলোয়াড়দের শক্তি চেনে এবং সেই অনুযায়ী দায়িত্ব অর্পণ করে। সাফল্য তাদের কাছেই আসে যারা দলের ওপর বিশ্বাস রাখে। একবার এক বিজনেস কোচ বলেছিলেন, আপনি যদি সবকিছু একা করার চেষ্টা করেন, তবে আপনি কোথাও পৌঁছতে পারবেন না, কিন্তু আপনি যদি সঠিক কাজ সঠিক মানুষকে বুঝিয়ে দেন, তাহলে সাফল্য আপনার হবে। ডেলিগেশন মানে হলো সবকিছু নিজের মুঠোর মধ্যে না রেখে বিশ্বাস করতে শেখা। এখানে একটি মজার কৌতুক আছে। এক বস তার কর্মচারীকে বললেন, এমন কিছু করো যাতে আমি বিশ্রাম পাই। কর্মচারী উত্তর দিল, ঠিক আছে, এখন থেকে আমিও বস হয়ে যাই। অটোমেশন এবং ডেলিগেশন কেবল কাজ সহজ করে না, এগুলো আপনাকে নেতা হওয়ার সুযোগ দেয়। একজন ভালো নেতা তিনিই, যিনি অন্যদের সক্ষমতা চেনেন এবং তাদের সঠিক দিকে ব্যবহার করেন। ভবিষ্যতে যারা অটোমেশন এবং ডেলিগেশনের ক্ষমতা বুঝতে পারবে, তারা দ্রুত এগিয়ে যাবে। প্রযুক্তি আমাদের সাহায্য করার জন্য আছে, আমাদের ভয় দেখানোর জন্য নয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সময় সবচেয়ে বড় খরচ, এবং আমাদের এটি সেই জিনিসগুলিতে বিনিয়োগ করা উচিত যার প্রকৃত মূল্য আছে। কাজের বোঝা কমান, মনকে মুক্ত করুন। পরিশেষে, কাজের ভবিষ্যৎ বা ফিউচার অফ ওয়ার্ক মানে হল প্রযুক্তি ব্যবহার করা, আপনার দলের উপর বিশ্বাস রাখা এবং আপনার ফোকাস সেই জিনিসগুলির ওপর রাখা যা আপনার সাফল্যের আসল চাবিকাঠি। মেশিনকে কাজ করতে দিন এবং আপনার সময় আপনার স্বপ্ন পূরণে বিনিয়োগ করুন। অধ্যায় 10, সাফল্যকে নতুন করে দেখা, কেন কঠোর পরিশ্রম অতিরঞ্জিত। আসুন শেষবারের মতো সাফল্যের ধারণাটি পুনরায় যাচাই করি এবং সত্যিই বোঝার চেষ্টা করি কেন সাধারণ কঠোর পরিশ্রমকে প্রায়শই প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া বা ওভাররেটেড বলা হয়। যেমনটি আমরা আলোচনা করেছি, সাফল্য একটি অত্যন্ত ব্যক্তিগত যাত্রা। প্রশ্ন থেকে যায়,
যদি কঠোর পরিশ্রমই একমাত্র পথ হয় তবে কেন এত কঠোর পরিশ্রমী মানুষ অসুখী? আসুন সেই জেলে এবং ব্যবসায়ীর গল্পের শিক্ষাটি আবার দেখি। ব্যবসায়ী চেয়েছিলেন জেলে আরও কঠোর পরিশ্রম করুক, আরও মাছ ধরুক, নৌকো কিনুক এবং একটি সাম্রাজ্য তৈরি করুক, যাতে সে শেষ পর্যন্ত বিশ্রাম নিতে পারে। কিন্তু জেলে তো ইতিমধ্যে বিশ্রামে এবং শান্তিতে ছিল। এটি কঠোর পরিশ্রমের চূড়ান্ত ফাঁদটিকে তুলে ধরে যখন আমাদের কাছে সাফল্যের কোনো পরিষ্কার সংজ্ঞা থাকে না। আমরা ফিনিশ লাইন কোথায় তা না জেনেই জীবনের এই প্রতিযোগিতায় দৌড়াই। মানুষ অন্যের সংজ্ঞা দিয়ে নিজেদের সাফল্য নির্ধারণ করে। প্রতিবেশীর দামি গাড়ি থাকলে আমরা তার জন্যে খাটি, কেউ ছুটির ছবি পোস্ট করলে আমরাও তাই করার জন্য ওভারটাইম করি। এই প্রতিযোগিতায় আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলি। সাফল্যকে নতুন করে সংজ্ঞায়িত করার জন্যে আপনাকে থামতে হবে এবং প্রশ্ন করতে হবে, আমি আসলে কি চাই? মনে আছে সেই কৌতুকটি? এক ব্যক্তি বলে, আমার কাছে সব আছে কিন্তু সুখ নেই। অন্যজন বলে, তাহলে সুখ কিনে নাও। এবং প্রথমজন উত্তর দেয়, সুখ তো আর দোকানে বিক্রি হয় না। এটি একটি হাস্যরসাত্মক অনুস্মারক যে হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে অর্জিত বস্তুগত সাফল্য অভ্যন্তরীণ শান্তির নিশ্চয়তা দেয় না। প্রকৃত সাফল্য হল বুদ্ধ যে গাছটির দিকে ইঙ্গিত করেছিলেন তার মতো হওয়া, অনেক উঁচুতে বেড়ে ওঠা কিন্তু বিনম্র থাকা, ছায়া এবং ফল দেওয়া। সাফল্য যদি কেবল টাকা এবং খ্যাতিই হতো তাহলে প্রতিটি ধনী ব্যক্তি পরম আনন্দে থাকত, কিন্তু আমরা জানি তা সত্য নয়। তাই এই বইয়ের যাত্রার উপসংহারে বলা যায়, সম্পদের পেছনে ছুটবেন না, আনন্দের সন্ধান করুন। সাফল্য এখন আর আমি কতটা কাজ করতে পারি তার উপর নির্ভর করে না, বরং তার উপর নির্ভর করে আমি কতটা ভারসাম্য এবং ইতিবাচক প্রভাব তৈরি করতে পারি। সাফল্য একটি যাত্রা যা ভেতর থেকে শুরু হয়। যখন আপনি আপনার মনের কথা শোনেন তখন আপনি নিজেই আপনার সাফল্যকে সংজ্ঞায়িত করেন। বড় স্বপ্ন দেখুন কিন্তু আপনার মনকে হালকা রাখুন। সারাংশ এবং মূল শিক্ষা। এই বই থেকে আমরা শিখলাম যে শুধু কঠোর পরিশ্রমই সব সমস্যার সমাধান নয়, এর সাথে স্মার্ট কৌশল, লিভারেজ এবং সঠিক সময় ব্যবস্থাপনা যুক্ত থাকতে হবে। এই ধারণাগুলি আপনাকে বিরামহীন কাজের ক্লান্তিকর চক্র বা হাসেল কালচার থেকে মুক্তি পেতে এবং আপনার লক্ষ্যের দিকে আরও দক্ষ পথ খুঁজে পেতে সাহায্য করবে। আপনি যদি এই শিক্ষাগুলির মধ্যে একটিও প্রয়োগ করেন, হোক সেটা কাজ অন্যকে বুঝিয়ে দেওয়া বা ডেলিগেট করা, 2 মিনিটের নিয়ম ব্যবহার করা বা আপনার কাছে সাফল্য মানে কি তা নতুন করে ভাবা, তবে আপনি আপনার জীবনে একটি বাস্তব পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন। এই ছিল হার্ড ওয়ার্ক ভার্সেস স্মার্ট ওয়ার্ক বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।